সত্য ভয়ের ঘটনা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা যেমন ঘটনা পাঠান আমরা তেমন ভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। কোনো ঘটনা ছোট, মাঝারি, আবার কোনো কোনো ঘটনা বড় হয়। বড় ঘটনা আমরা খুব কম পাই। আমরা যারা ঘটনা উপস্থাপন করছি আপনাদের সামনে, আপনাদের বিশেষ করে আমি উপস্থাপন করছি, আপনাদের কাছ থেকে ঘটনা নিয়ে মডারেটর প্যানেল সেগুলো সিলেক্ট করছেন। এখানে আমরা কিন্তু কেউ ঘটনা লিখি না। আপনারা যেভাবে পাঠান ঠিক সেভাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করি। যার কারণে আমরা যদি ঘটনা লিখতাম তাহলে কিন্তু দীর্ঘ ঘটনা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভবপর হতো আমাদের জন্য। কিন্তু আমরা আপনাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। যার কারণে আমরা ঘটনা লিখে বড় করতে পারি না। আপনারা যেভাবে পাঠাচ্ছেন ঠিক সেটাই আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, কথা আর বাড়াবো না, ঘটনাতে চলে যাই। Stay tuned with FT Shorts. আসসালামু আলাইকুম। FT Shorts. In the dead of winter, a man ventures deep into the foggy woods, searching for his ধারণা করা হয় ঘটনাটি প্রায় 100 বছরের বেশি পুরনো হবে। তো যাই হোক, কিন্তু এক্সাক্ট সময়টা বা আসলে কতদিনের পুরনো সেটা বলা যাচ্ছে না, তবে এটা অনেক পুরনো। যাকে কেন্দ্র করে এই ঘটনাটির সূত্রপাত, তার প্রকৃত নাম হচ্ছে হারুন, কিন্তু লোকে সবাই তাকে মোটু পাগল বলে চিনত। বয়স ছিল কম, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই হারুন বা মোটু পাগল সে খুব চমৎকার করে হাসতে পারত। তার হাসি দেখে যে কোনো পাষাণ হৃদয় গলে যেতে বাধ্য ছিল। সবাই তাকে পছন্দ করত, কিন্তু ওর একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে ও একটু অটিস্টিক ছিল। ও কারোর সাথে সেভাবে মিশতো না। বাচ্চারা যখন খেলতো ও পাশে বসে খেলা দেখত এবং ও শুধু হাসতো। বাচ্চারা ওর হাসিকে খুব পছন্দ করত। তো ওরা যেটা করত, পেয়ারা, আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফলমূল এনে ওই মোটু পাগলকে খেতে দিত। মোটু পাগলও খুব সাদরে সেটা গ্রহণ করত। এভাবেই চলছিল। মোটু পাগলের বয়স যখন খুব 2-3, তখন থেকে কিন্তু এরকম সুন্দর হাসি সে দিত। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন সে দেখতো সবাই দেখতো সে শুধু হাসে, তেমন কোনো কথা বলে না। যার কারণে ওর ভিতরে ওই অটিজমের বিষয়টা প্রকাশ পায়। যাই হোক, মোটু পাগলের বয়স যখন 10 কি 11, সেই সময় একটি অদ্ভুত বিষয় পরিলক্ষিত হয়। কোনো একদিন মোটু পাগল সকাল থেকে আর হাসে না। কি হয়েছে, কেন হয়েছে, কেউ কিছু বুঝতে পারে না। মোটু পাগল আর হাসে না। মোটু পাগল কিন্তু বোবা ছিল না, টুকটাক কথা বলতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মোটু পাগল যতটুকু প্রয়োজন কথা বলতো সেটাও খুব কমিয়ে দিয়েছিল। কিন্তু সে প্রতিদিনের মতো মাঠে যেত, বন্ধুদের খেলা দেখত। তো বন্ধুরা যখন খেয়াল করলো যে মোটু পাগল আর হাসছে না, তখন বন্ধুরা কাছে এসে বলতো, কি মোটু পাগল, হাসিস না কেন? তো এইভাবে বলতো, কিন্তু মোটু পাগল কোনো উত্তর দেয় না। মোটু পাগলকে তার বন্ধুরা আগের মতোই বিভিন্ন ফলমূল নিয়ে এসে খেতে দেয়, কিন্তু মোটু পাগল সেটি খুব একটা গ্রহণ করে না। কখনো কখনো 1-2টা গ্রহণ করতো কোনো ফলমূল, কিন্তু অধিকাংশ সময় সে সেটা গ্রহণ করতো না, চুপ করে বসে থাকতো। বন্ধুরা বিরক্ত হয় যে কি হলো, মোটু পাগল হঠাৎ এরকম হাসি বন্ধ করে দিল কেন? তার পরিবারের লোকজনও চিন্তা করে কি ব্যাপার, ও হাসে না কেন? অনেকেই চিন্তা করে হয়তো বা ও আগে হাসতো, এখন মনে হয় হঠাৎ ভালো হয়ে গেছে বা ওর অটিজমটা দূর হয়ে গেছে, যার কারণে সে এখন চুপচাপ আছে। কিন্তু চুপচাপ থাকলেও তো সে স্বাভাবিক আচরণ করবে, সে স্বাভাবিক আচরণও করছিল না।
তো এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মোটু পাগল বসে আছে, দূরে একজন ব্যবসায়ী, ওই গ্রামেরই একজন ব্যবসায়ী, সে হেঁটে হেঁটে যাচ্ছিল। মোটু পাগল দূর থেকে তাকে ডাকে, এই এদিকে আসো, এদিকে আসো, এইভাবে হাত দিয়ে ইশারা করে এবং কথা বলে ডাকে। তখন ওই লোকটি মোটু পাগলের কাছে যায়। কাছে যাওয়ার পরে বলে, কিরে মোটু পাগল, আমাকে ডাকলি কেন? তখন মোটু পাগল বলে ওঠে, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তখন ওই লোকটি চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল হঠাৎ করে আমাকে এই কথা বললো কেন, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তো আর কোনো কথা না বাড়িয়ে উনি ওখান থেকে হেঁটে চলে যান। আসলে উনি একটা ব্যবসায়িক পাওনাদারের কাছে যাচ্ছিলেন। অনেক দিন ধরে ওই পাওনাদার তাকে টাকা দিচ্ছিল না, আজ না কাল, কাল না পরশু, এভাবে ঘোরাচ্ছিল, অনেক দিন আসা যাওয়া করে। ওই সময়ের টাকায় প্রায় 20,000 টাকা পেত। তখন কিন্তু 20,000 টাকা অনেক টাকা। অদ্ভুত ব্যাপার, ওই দিন যখন ওই লোকটি তার পাওনাদারের সাথে দেখা করে, পাওনাদার খুব আপ্যায়ন করে তাকে এবং খুব সমাদরভাবে তাকে 20,000 টাকা বুঝিয়ে দেয়। তিনি খুব অবাক হন যে এতদিন ঘুরে ঘুরে টাকাটা পাচ্ছিলাম না, আজ এত আনন্দের সাথে এত খাতির করে আমাকে টাকাটা দিয়ে দিল, কি হলো ঘটনা? কিন্তু আসলে বুঝতে পারে না যে আসলে কেন টাকাটা এতদিন ঘুরে ঘুরে দিচ্ছিল না, হঠাৎ আজকে কেন দিয়ে দিল। যাই হোক, চিন্তা করে যে আসার পথে মোটু পাগল তো বলেছিল যে তুমি টাকা পাবা আজকে। তখন মোটু পাগলের কথা চিন্তা হয় তার। তিনি চিন্তা করে হয়তো বা মোটু পাগল জানতো, কিন্তু কিভাবে জানতো, এটা ওনার মাথার মধ্যে বারবার প্রশ্ন উদিত হচ্ছে। যাই হোক, এই ঘটনাটি উনি তেমন কাউকে বলে না, বাড়িতে ফিরে আসে। এর কয়েকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই 30 বছরেরও বেশি বয়স হয়ে গেছে এমন একটি মেয়ে, যার বিয়ে হচ্ছিল না। অনেক পাত্র দেখানো হয়, পাত্রদের তরফ থেকে অনেক পাকা কথা দেয়া হলেও শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। তো এভাবে 30 বছরের বেশি হয়ে গেছে। গ্রামের অনেক মানুষ তাকে আই বুড়ো মেয়ে বলে ঠাট্টা তামাশা করে, খোঁটা দেয়, কটাক্ষ করে। মেয়েটির মনে অনেক কষ্ট ছিল। একদিন মেয়েটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক মোটু পাগলের পাশ দিয়ে। মোটু পাগল বলে, এই তোর তো বিয়ে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। তখন মেয়েটি বলে, আরে মোটু পাগল, 30 বছরের উপরে বয়স হয়ে গেল, কত শত শতবার পাত্রদের সামনে বসতে হলো, বিয়ে হলো না, কত পাকা কথা হয়ে গেল, বিয়ে হলো না, আজ তুই বলছিস আমার বিয়ে হবে, এই তামাশা তুই আমার সাথে করতে পারলি? এই বলে সে চলে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর ঠিক কয়েকদিনের মধ্যেই কাকতালীয়ভাবে ওই মেয়েটির খুব ভালো একটি ঘরে বিয়ে হয়ে যায়। এরপরে ওই মেয়েটি পরিবারকে বলে যে কিছুদিন আগে মোটু পাগল আমাকে এটি বলেছিল। তো পরিবারের লোক চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল আগে হাসতো, এখন হাসে না, চুপ করে বসে থাকে, তার সাথে তেমন কথাও বলে না। তো হঠাৎ আমার মেয়েকে ডেকে বলল, বেশ করে ওই মেয়ের পরিবার মা বাবা চিন্তা করছে, আমার মেয়েকে ডেকে বলল যে তোর বিয়ে হবে, যার এতদিনে বিয়ে হচ্ছিল না, হঠাৎ করে কয়েকদিনের মধ্যে হয়ে গেল। তাহলে মোটু পাগল কি ভিন্ন জগতে চলে যাচ্ছে, বা ওর উপর কি কোনো কিছু ভর করেছে? আসলে আনন্দের অতিসাহ্যে তার পিতামাতা অন্য কাউকে আসলে এই বিষয়টি বলতে ভুলেই যায়, কারণ এতদিন পর তার মেয়ের বিয়ে হচ্ছে, এটা আনন্দের একটা বিষয় ছিল। পরপর দুটি ভালো ঘটনার পরে ঘটে যায় একটি দুর্ঘটনা। মোটু পাগল প্রতিদিনের মতো বিকালে মাঠের পাশে বসে আছে, তার বন্ধুরা খেলছে, সে চুপ করে বসে আছে। একটা লোক বাজার থেকে ফিরে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। তো বাজার যখন সে ফিরছিল ওখান দিয়ে, হঠাৎ করে মোটু পাগলের দিকে তার চোখাচোখি হয়।
তো মোটু পাগল ইশারা করে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, কোনো কথা বলে না, ডাকতে থাকে। লোকটি কাছে আসে। কাছে আসার পর মোটু পাগল 2 হাত বাড়িয়ে দেয়, তার মানে হচ্ছে মোটু পাগলকে জড়িয়ে ধরতে বলছে। আসলে উনিও কিন্তু মানে মোটু পাগলকে ভালোই জানতো, কারণ মোটু পাগল যখন হাসতো খুব ভালো লাগতো তার কাছেও। তো তিনি বলে, কিরে মোটু, তুই কি আমাকে জড়িয়ে ধরতে চাস? আয় কাছে আয়। তখন উনিও মোটু পাগলের কাছে যায়। মোটু পাগল মাটিতে থেকে বসা অবস্থায় হাত বাড়িয়েছিল, সে মাটি থেকে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে লোকটির কাছে যায়, কাছে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। তখন লোকটি বলে, কিরে মোটু, তুই আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। এখানে একটা বিষয় বলে রাখি যে মোটু পাগলের নাম মোটু হয়েছে কারণ হচ্ছে ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল, যার কারণে ওকে সবাই মোটু পাগল বলতো। তো যাই হোক, ওই লোকটি বলছে যে কিরে, তুই আমাকে এত জোরে জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। কিন্তু মোটু পাগল ছাড়ে না। মাত্র অল্প কিছু সময়ের মধ্যে লোকটি অনুধাবন করলো মোটু পাগল তাকে এত জোরে জড়িয়ে ধরে রেখেছে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং কোমরের হাড় ভেঙে যাচ্ছে। কারণ মোটু পাগল যেহেতু ছোট মানুষ ছিল আর ওই লোকটি তো বড় মানুষ ছিল, তো মোটু পাগল যখন জড়িয়ে ধরেছে তার কোমর পেঁচিয়ে হাত মানে জড়িয়ে ধরেছে আর কি হাত দিয়ে। তখন ওই লোকটির মনে হচ্ছিল তার কোমরের হাড় ভেঙে যাবে। লোকটি চিৎকার করতে থাকে। তা আশেপাশে বাচ্চারা খেলাধুলা করছিল, তারা দেখে যে মোটু পাগল জড়িয়ে ধরে রেখেছে, ওই বাচ্চাটি মানে ওই লোকটি চিৎকার করছে। তো আসসালামু আলাইকুম। FT Shorts. In the dead of night, a man ventures deep into the foggy woods. বিষয়টা সবাই মানে মানে হাস্যকর বিষয় হিসাবে চিন্তা করে যে কী ব্যাপার, একটা বাচ্চা ছেলে তাকে জড়িয়ে ধরে রেখেছে আর ওই লোকটি চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু কিছু সময় পরে যখন দেখা যায় ওই লোকটির কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তখন মানুষ বুঝতে পারে যে কী ব্যাপার, এমনটা হচ্ছে কেন। তখন ওই বাচ্চারা সহ আশেপাশে যারা কিছু বড় মানুষ ছিল তারা দৌড়ে যায়। 4-5 জন মানুষ মিলে কোনোভাবেই মোটু পাগলের হাত ছাড়াতে পারছিল না ওই লোকটির কোমর থেকে। অনেক কষ্টে মোটু পাগলের হাত ছাড়ানো হয়। আর ওই সময় মোটু পাগলের মুখে বেশ কিছুদিন পরে অদ্ভুত হাসি দেখা যায়, কিন্তু সেই হাসিটি আগের মতো সুন্দর নিষ্পাপ ছিল না। সেই হাসিটি ছিল ভয়াবহ রকমের বিভৎস। মানুষ বুঝতে পারে না যে কেন হঠাৎ মোটু পাগল এভাবে আক্রমণ করলো ওই মানুষটিকে। গ্রামে সালিশ বসানো হলেও যেহেতু মোটু পাগল অটিস্টিক ছিল, যার কারণে এই বিষয়টির কোনো সুরাহা হয় না, বরং বলা হয় তার মোটু পাগলের পিতামাতাকে যে তোমার সন্তানকে একটু দেখে রেখো যেন এভাবে কাউকে আক্রমণ না করে। এই ঘটনার পর থেকে মোটু পাগল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, মানে সে আগের মতো সে মোটা ছিল না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, চেহারাও আস্তে আস্তে কেমন যেন বিভৎস হয়ে যাচ্ছে। এর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। টাঙ্গুয়ার হাওরে তখন বর্ষাকাল নেমে এসেছে, চারিদিকে থই থই পানি। আর এই থই থই পানিতে টাঙ্গুয়ার হাওরে যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষরা প্রত্যেকে মাছ ধরে। এক একটি নৌকা নির্দিষ্ট একটি ছোট্ট জায়গা নিয়ে মাছ ধরে, অন্য একটি নৌকা সাধারণত সেই জায়গার মধ্যে আসে না। এইভাবেই তারা মিলেমিশে মাছ ধরে। একদিন মোটু পাগলদের বা হারুন যে নাম, ওদের পাশের প্রতিবেশী, সে নৌকায় মাছ ধরছিল, সাথে আরো কয়েকজন ছিল। আকাশে চাঁদের আলো ছিল। চাঁদের আলো যখন হাওরের পানির উপর ছিল, এক অদ্ভুত সৌন্দর্য অনুভূত হচ্ছিল। তখন হঠাৎ নৌকায় থাকা একজন লোক অন্যদেরকে বলে ওঠে, এই দেখ দেখ, পানির উপর দিয়ে কে যেন হেঁটে আসছে। সবাই বলে, আরে ধুর, তুই কি নেশা টেশা করেছিস নাকি, পানির উপর দিয়ে কি হেঁটে আসবে? বলে, না না, দেখ, ভালো করে দেখ। সবাই দেখে, সত্যিই তো চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোনো একটা 10 কি 12 বছর বয়সী বাচ্চা ছেলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওরা খুব অবাক হয় এবং ভয়ও পায়, কারণ পানির উপর দিয়ে তো হেঁটে হেঁটে
স্বাভাবিকভাবে কোনো মানুষ আসতে পারে না। যত কাছে আসছে তত মনে হচ্ছে যে এই ছেলেটিকে মনে হয় চেনা যাচ্ছে। যখন একদম কাছে চলে আসে তখন তারা বুঝতে পারে, আরে এ তো আমাদের মোটু পাগল। মোটু পাগল নৌকার কাছে এসে বিভৎস শব্দ করে এবং ভয়ানকভাবে হেসে দেয়। যেই সুন্দর হাসি দেখার জন্য সবাই পাগল থাকতো, সেই হাসির শব্দ শোনার সাথে সাথে নৌকার সবার পিলে চমকে যায়। মোটু পাগল বলে ওঠে, কিরে, কতগুলো মাছ পেলি তোরা? দে, এগুলো আমাকে দিয়ে দে। এই কথা বলার সাথে সাথে মোটু পাগল 2 হাত দিয়ে নৌকাটি চেপে ধরে এবং চেপে ধরে নৌকাটি পানি থেকে উঁচু করে একদম সোজা করে ফেলে। সোজা করে পানির মধ্যে নামিয়ে দেয়, মানে ডুবিয়ে দেয়। নৌকাতে যারা ছিল তবে লাফ দিয়ে সবাই পাশে পড়ে যায়। তখন সবাই দেখে যে নৌকাটি ডুবিয়ে দিয়ে আবার মোটু পাগল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 3-4 জন যারা নৌকায় ছিল তারা চিৎকার চেঁচামেচি করে। তাদের চিৎকারের শব্দে কিছুটা দূরে থাকা নৌকা তারা তাড়াতাড়ি চলে আসে, তাদেরকে উদ্ধার করে। বলে কি হয়েছে? বলে যে মোটু পাগল নৌকা ডুবিয়ে দিয়ে গেছে। ওরাও হাসি তামাশা করে যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মোটু পাগল আসবে আর তোমাদের নৌকা ডুবিয়ে দিয়ে যাবে, এটা কি একটা কি একটা হাস্যকর কথা, গাঁজাখড়ি কথাবার্তা। তখন তারা বলে না, এটাই সত্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মোটু পাগল যেদিক দিয়ে হেঁটে এসেছিল তার আশপাশ দিয়েও কিন্তু অনেকগুলো নৌকা ছিল। কিন্তু আসসালামু আলাইকুম। FT Shorts. কেউই কিন্তু মোটু পাগলকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। এই ঘটনা যখন ঘটে তার পরের দিন সকালবেলা ওই মানুষগুলোর মোটু পাগলের বাড়িতে যায়। তার পিতামাতাকে বলে মোটু পাগল এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু মোটু পাগলের বাবা বলে যে আমার সন্তানকে তো আমরা ঘরের মধ্যেই রেখেছিলাম, ও তো বাইরে বের হয় নাই রাতের বেলা, তোমরা ভুল করেছো, অথবা আমার ছেলের বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ। যাই হোক, তারা তখন মোটু পাগলের বাড়ি থেকে চলে আসে। এরও 2-3 দিন পর আরেকটি ঘটনা ঘটে, প্রায় সেম ঘটনা। একটি নৌকায় থাকা কয়েকজন লোক দেখছে যে পানির উপর দিয়ে কেউ হেঁটে আসছে। চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই হেঁটে আসতে আসতে যখন কাছে চলে আসে তখন সবাই বুঝতে পারে যে হেঁটে আসা এই ছেলেটি আর কেউ নয়, এটি মোটু পাগল, বা যার নাম হারুন। সে এসে কোনো ধরনের কথাবার্তা না বলেই 2 হাতে নৌকাটিকে মাথার উপরে তুলে নেয় এবং মাথার উপরে তুলে নিয়ে নৌকাটিকে চতুর্দিকে ঘোরাতে থাকে। উপরে বসে থাকা মানুষজন ছিটকে নিচে পড়ে যায়, মাছ টাছ ধরা হয়েছিল সেগুলো ছিটকে পড়ে যায়। আর ওই মোটু পাগল বিভৎস শব্দে হাসতে থাকে এবং ওই নৌকা যখন হাত দিয়ে ঘোরাচ্ছিল একটা সময় নৌকাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যায়। ওদের চিৎকারে অন্য নৌকাগুলো কাছে চলে আসে, তাদেরকে উদ্ধার করে। কিন্তু ওরাও পানির উপর দিয়ে হেঁটে আসা কাউকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। একই ঘটনা আর একবার ঘটে, 3 বার ঘটনা ঘটে। তখন গ্রামে আবারও সালিশ বসে। সালিশ বসার পর যখন এই বিষয়টি বলা হয় তখন আসলে এটির বিচার কি, কারণ এর তো প্রমাণ নাই, কেউ দেখেনি, শুধু নৌকা যারা ছিল তারাই দেখেছে। মোটু পাগলের পিতামাতা বিষয়টি অস্বীকার করে, কিন্তু তারাও কিছুটা অস্বাভাবিকতা বুঝতে পারছিল মোটু পাগলের আচার আচরণে, কিন্তু তারা কাউকে সেগুলো বলেনি। টাঙ্গুয়ার হাওরের যে রূপনগর যে জায়গাটি আছে ওই দিক দিয়ে ময়মনসিংহ জায়গাটা, বা ময়মনসিংহ বর্তমান যে ময়মনসিংহ জেলাটা, এটি অনেক কাছে হয়। তখন তার পিতামাতা ময়মনসিংহে নিয়ে যায়। ওই সময় কিন্তু এরকম ডাক্তার ছিল না, ভালো একটি কবিরাজের সন্ধান পায়, সে কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ তার পিতামাতাকে বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমার ছেলেকে আর ধরে রাখতে পারবা না, ওকে ওরা নিয়ে যাবে।
এবং নিয়ে যাবেই, আর কখনো ফেরত দেবে না। বলে কারা নিয়ে যাবে? তখন বলে যে ওর উপর এক অশুভ শক্তি ভর করেছে। ওর সুন্দর হাসি দেখে এই অশুভ শক্তি পাগল হয়ে গেছে এবং ওকে নিয়ে যাবে। যেদিন থেকে অশুভ শক্তি ওর উপর ভর করেছে সেদিন থেকে মোটু পাগল আর হাসে না এবং আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, মানে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। ওর ভিতরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে এই অশুভ শক্তির প্রভাবে হচ্ছে। সুতরাং এটি ওকে নিয়ে যাবেই, তোমরা ধরে রাখতে পারবে না। এই কথা শোনার পরে তার বাবা মা অনেক ভেঙে পড়ে, কিন্তু সন্তান তো এই কবিরাজের কথা তারা বিশ্বাস করতে চায় না। বেশ কিছু পীরের কাছে নিয়ে যায়, বেশ কিছু ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, তারা সবাই ঝাড়ফুঁক করে, দোয়া তাবিজ দেয়। একদিন রাতে মোটু পাগল ঘুমিয়েছিল। মোটু পাগলের কিন্তু আরো ভাই বোন ছিল, একই সাথে ঘুমাতো তারা। হঠাৎ গভীর রাতে ওর সাথে থাকা যে ভাই বোনেরা ছিল ঘুমিয়েছিল, তাদের চিৎকারে বাড়ির সবাই জেগে ওঠে। বাবা মা যখন ওদের রুমে যায়, গিয়ে বলে কি হয়েছে, বলে যে হারুন ভাই তো নাই, হারুন ভাই কোথায় গেল? ওরা বলে যে ঘরের মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনেছিল, তারপর থেকে আর হারুনকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা করে হয়তো বা কোনো ওয়াশরুমে গেছে বা অন্য কোনো কারণে বাইরে যেতে পারে, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। খোঁজা হয়, অনেক খোঁজা হয়, হারিকেন দিয়ে মশাল দিয়ে সারা রাত ধরে চতুর্দিকে খোঁজানো হয় মানুষদেরকে দিয়ে। মোটু পাগল বা হারুনকে আর কোথাও পাওয়া যায় না। কেউ কেউ ধারণা করেছিল হয়তো বা পানিতে ডুবে গেছে কিনা। আশেপাশে আসলে হাওর এলাকা, অনেক পানি চারদিকে, কোথায় খুঁজবে? চিন্তা করছে হয়তো বা ডুবে গেছে, লাশ ভেসে উঠবে, না, লাশও পাওয়া যায়নি। মোটু পাগলের আর কোনো সন্ধান মেলেনি। কোথায় গেছে, কারা নিয়ে গেছে, কেমন আছে, আর জানা যায়নি। আমাকে সেই বোটম্যান বলেছে যে মুক্তিযুদ্ধের আগে ওই পরিবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার দিকে চলে আসে এবং তারপর থেকে তাদের কোনো খোঁজখবর আর কেউ জানে না। আসসালামু আলাইকুম। FT Shorts. ঘটনাটির স্থান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার খরসতি গ্রামে। ওই গ্রামের খুবই দরিদ্র কৃষক পরিবারের মেয়ে সখিনা, বয়স 9 থেকে 10 বছর হবে। পরিবারের মা, বাবা ও একমাত্র ছোট ভাই আব্দুর রহিমকে নিয়েই এই দারিদ্র্যের মধ্যেও ভালোই চলে যাচ্ছিল তাদের। সখিনার শখ ছিল হাঁস, মুরগি ও ছাগল পালা। হাঁস, মুরগি ও ছাগলের ঘর ছিল আলাদা আলাদা করে। প্রতিদিন সন্ধ্যায় সেগুলো গুনে গুনে ওগুলোর মধ্যে রেখে দিত। যে মুরগিগুলো সখিনার ছিল, এর মধ্যে একটা মুরগি ছিল একটু ভিন্ন রকমের, কারণ সেটি তার নিজের খোপে থাকতে পছন্দ না করে রাতের বেলা সে গাছের ডালে বসে থাকতে পছন্দ করত। এরকম অনেক মুরগি দেখা যায় যারা নিজের ঘরে না থেকে গাছের ডালে থাকে। তাই মাঝে মধ্যেই একটি লম্বা লাঠি দিয়ে সেটিকে মৃদু আঘাত করে নামিয়ে আনত সখিনা। যেহেতু মাঝে মধ্যেই এটা হতো, তাই এই কাজ করার জন্য মাঝে মাঝে সন্ধ্যার পর তার ছোট ভাই আব্দুর রহিমকে নিয়ে সেই লম্বা লাঠি ও একটি হারিকেন নিয়ে বের হতো। আশেপাশের মাঝে যে নির্দিষ্ট কয়েকটি গাছের ডালেই পাওয়া যেত সেই মুরগিটাকে। একদিন সন্ধ্যায় সখিনা দেখে তার সেই মুরগিটি এখনো ফেরেনি। তাই বিরক্ত হয়ে সেই কাজ করতে বের হয়ে যায় আব্দুর রহিমকে নিয়ে। কিন্তু সমস্যা দেখা দিল, এবার আর সেই নির্দিষ্ট গাছগুলোর ডালে মুরগিটাকে পাওয়া যাচ্ছে না। তাই খুঁজতে খুঁজতে বাসা থেকে একটু দূরে একটা গাছের ডালে মুরগিটিকে পাওয়া গেল। যথারীতি ওটাকে নামানোর জন্য লম্বা লাঠি দিয়ে খোঁচা দেবার চেষ্টা করছিল,
কিন্তু আজকে আর মুরগিটিকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। মুরগিটি মাঝে মাঝেই এই ডাল থেকে ওই ডাল চলে যাচ্ছিল, কিন্তু নিচে নামছে না। সখিনা এবং আব্দুর রহিম দুজনই খুব বিরক্ত। সখিনা মাঝে মাঝে বলছিল যে তোকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, তোকে বিক্রি করে দিব, না হলে জবাই করে খেয়ে ফেলবো। তুই খুব ঝামেলা করিস, এভাবে তোকে আর রাখবো না। তো এরকম সখিনা বলছিল, জোরে জোরেই বলছিল। সখিনা ও আব্দুর রহিম হঠাৎ স্পষ্ট একটি বিষয় দেখতে পায়। সখিনা ও আব্দুর রহিম দেখে যে মানুষের মতো কিছু একটা গাছের মাথা থেকে টিকটিকির মতো মাথা নিচু আর পা উঁচু গাছ বেয়ে বেয়ে নিচের দিকে নেমে আসছে, এবং খুব দ্রুত সেটা নেমে মুরগিটিকে খপ করে ধরে আবার একইভাবে গাছের মাথার উপরে উঠে মিলিয়ে গেল। ওরা মারাত্মক ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়িতে ফিরে যায় আর সবাইকে বিষয়টা খুলে বলে। কিন্তু সবাই এই বিষয়টিকে আমলে নেয় না। কেন আমলে নেয় না? কারণ হচ্ছে যে গ্রামে অনেক ধরনের প্রাণী থাকে যেগুলো হাঁস মুরগি খেয়ে থাকে, এর মধ্যে গন্ধগোকুল বা খাটাস এগুলো অন্যতম। সবাই বলে যে তোরা এই জিনিসটাকেই দেখেছিস, এগুলো কোনো ভূতপ্রেত না, অন্য কিছু না, খাটাস বা গন্ধগোকুল এগুলোই হবে। যেহেতু ওরা দুজনই বাচ্চা কাচ্চা ছিল, তাই বাচ্চা কাচ্চাদের কথা কেউ পাত্তা দেয় না। এর ঠিক কয়েকদিন পর ঘটে আরেকটি ঘটনা। সন্ধ্যায় সহিনার একটা ছাগলকে পাওয়া যাচ্ছিল না। সাধারণত ছাগল বাড়িতেই ফিরে আসতো, কারণ ছাগল বাধা থাকতো, কখনো বাধা না থাকলেও সেটা বাড়িতে ফিরে আসতো। যেহেতু ছাগলকে পাওয়া যাচ্ছিল না, তাই ছাগলকে খুঁজতে আবার ছোট ভাই আব্দুর রহিমকে নিয়ে হাতে হারিকেন নিয়ে বের হয়, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না ছাগলকে। ছাগলের একটা নাম রেখেছিল সখিনা, যদিও বা সেই নামটি কি এটি আমি জানতে পারিনি, বা আমি যাদের কাছ থেকে শুনেছি, আমাদের যারা পরিচিত মুরব্বী ওনারাও বলতে পারেননি। সখিনা যখন ছাগলটির নাম ধরে ডাকছিল, অনেক দূর থেকে ছাগলের শব্দ ভেসে আসছিল, কারণ সখিনা তার ওই ছাগলের ডাকটি শনাক্ত করতে পারত। সখিনার কানে যতটুকু আওয়াজ আসে তাতে বুঝতে পারে বাড়ি থেকে অনেক দূরের একটি উঁচু ভিটা থেকে ছাগলের মৃদু ডাকের শব্দ ভেসে আসছে, এবং এটাই তার কাছে মনে হচ্ছিল। আব্দুর রহিমও বলে, হ্যাঁ ঠিক ঠিক ওই উঁচু ভিটার ওই দিক থেকেই ছাগলের শব্দটি আসছে। তখন ওরা দুজন ওদিকে চলে যায়। এখানে বলে রাখা ভালো যে ওদের বাড়ি থেকে একটু দূরে যে উঁচু ভিটাটি রয়েছিল, এটি আসলে ছিল একটি শ্মশান। বর্ষাকালে যখন সব দিক পানিতে তলিয়ে যায়, তখনই আশেপাশের কয়েকটি গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা লাশ পোড়ানোর জন্য এটা ব্যবহার করে। আর যখন শুকনোর সময় থাকে তখন এটা ব্যবহার করে না, নদীর পাড়ে লাশ পোড়ানোর জন্য নিয়ে যায়। তখন ছিল শীতের সময়, তাই চারদিকে শুকনো ছিল। আর ওদের বাবা সেদিন বাড়িতে আসতে কিছুটা দেরি করছিল বলে দুই ভাই বোন নিজেরাই সাহস করে চলে যায় সেই ভিটায়। সেই ভিটায় কিছু বড় গাছ ছিল এবং বেশ কিছু ঝোড় চাপ এগুলোও ছিল। গাছগুলো পার হয়ে ওরা যখন মূল ভিটায় গেল, তখন আর কোনো ছাগলের শব্দ পাওয়া যাচ্ছিল না, শুধু ছিল চারদিক থেকে ঝিঝি পোকার ডাক। সহিনা তখন ছাগলটির নাম ধরে আবারও ডাকে। সাধারণত সখিনা আগে দেখতো যে ছাগলটির নাম ধরে যদি সখিনা ডাকে, ছাগলটি উত্তর নেয়, এবং ছাগল যেভাবে শব্দ করে সেভাবে শব্দ করে সে উত্তর নেয়। সখিনা যখন কয়েকবার ছাগলটিকে ডাক দেয়, তখন আবারও ছাগলের শব্দ তাদের কানে ভেসে আসে, কিন্তু এবার মনে হয় যে
ছাগলের শব্দটি ঠিক মাটির উপর হচ্ছে না, মাটির উপর থেকে উঁচুতে, মনে হচ্ছে গাছের আগার থেকে এই শব্দটি ভেসে আসছে। তখন ওরা যখন আবারও ছাগলটির নাম ধরে ডাক দেয়, তখন এক পাশ থেকে ছাগলের শব্দ আসে। ওরা দেখে একটি লম্বা গাছের দিক থেকে শব্দটি আসছে। সখিনা এবং আব্দুর রহিম হাতে হারিকেন নিয়ে সেই গাছটির দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে উপর দিকে তাকিয়ে কোনো ছাগল দেখতে পায় না। আবারও ডাক দেয়। তখন মনে হলো যেই জায়গা থেকে একটু আগে ওরা সরে এসেছে সেই দিকে গাছ রয়েছে, সেই গাছের উপর থেকে শব্দ আসছে। ওরা সেদিকে চলে যায়, গিয়ে উপর দিকে তাকিয়েও কোনো ছাগল দেখতে পায় না। তখন আবারও ছাগলটির নাম ধরে সখিনা ডাক দেয়। এবারে ডাকেও ছাগলটি উত্তর নেয় তার মতো করে শব্দ করে, কিন্তু মনে হচ্ছিল অন্য আরেকটি গাছ থেকে সেই শব্দ ভেসে আসছে। তার মানে হচ্ছে ছাগলটির শব্দ সরে সরে যাচ্ছিল, একই জায়গায় ছিল না। এবার যখন তার একটি গাছ শনাক্ত করে সেই গাছের নিচে গিয়ে উপর দিকে তাকায়, এবার ছাগলের দেখা পায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে ছাগলটি ওই গাছের অনেক উঁচু একটি ডালে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে, কারণ ছাগল তো গাছের ডালে আসলে দাঁড়িয়ে থাকতে পারে না। এখন প্রশ্ন হলো, ছাগল এই গাছে উঠলো কিভাবে? আসসালামু আলাইকুম। FT Shorts. ওঠার তো কোনো সম্ভাবনাই নেই। আর ডালের উপর যে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মাত্র ও ডালের উপর দাঁড়িয়েছে, কেউ ধরে ওকে দাঁড় করিয়ে দিয়েছে এবং এখনই পড়ে যাবে এমন মনে হচ্ছে। চাঁদের আলোয় হঠাৎ দেখে সেই ছাগলটিকে ধরতে সেই মানুষের মতো অদ্ভুত প্রাণীটি নেমে আসছে। ছাগলটি ভয়ে ডাল থেকে লাফ দেয়। ছাগল মারাত্মক আহত হয়, কিন্তু সখিনা এবং আব্দুর রহিম দেখে মানুষের মতো সেই অদ্ভুত প্রাণী মাথা নিচে এবং পা উপরে টিকটিকির মতো করে গাছ থেকে মাটিতে নেমে আসছে। সখিনা এবং আব্দুর রহিম ছাগলের চিন্তা বাদ দিয়ে ওরা ভয়ে দুজনই বাড়ির দিকে দৌড় দেয়। ততক্ষণে ওদের বাবা বাড়িতে ফিরে এসেছিল। যখনই শোনে যে ওই শ্মশানের ওইদিকে ওই ঘটনা ঘটেছে, তখনই ওর বাবা বলে, তোরা ওদিকে কেন গিয়েছিস? ওদিকে রাত্রেবেলা যাওয়াটা তোদের মোটেও উচিত হয়নি। তখন সখিনা ও আব্দুর রহিমের বাবা আশপাশ থেকে আরও কয়েকজন লোককে ডেকে নিয়ে, হাতে টর্চ লাইট নিয়ে, কারো হাতে মশাল ছিল, কারো হাতে হারিকেন ছিল, তারা ওই শ্মশানের দিকে যায়। আব্দুর রহিম ও সখিনাও যায়। তারা সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা দেখে। ঘটনা তো না, মানে বিষয় দেখে, লক্ষ্য করে। তারা দেখে যে ছাগলটি তারা রেখে এসেছিল, সেই ছাগলটির মাথা নেই। মনে হচ্ছিল যে ছাগলের বুক চিরে কেউ ভেতরের হৃৎপিণ্ডটা নিয়ে গেছে। চারদিকে রক্ত আর রক্ত। ছাগলের মাথা এবং হৃৎপিণ্ডবিহীন দেহ তারা দেখে এক একজন এক এক রকমের মন্তব্য করে। কেউ কেউ বলে এটা হচ্ছে একটা পিচাস, শুদ্ধ বাংলা যেটাকে পিশাচ বলা হয়, যে এটা কোনো পিচাসের কাজ। কেউ কেউ বলে না, ওরা বাচ্চা মানুষ, ওরা ভুল দেখেছে, এটা হয়তো বা কোনো মেছো ভাগ বা এই টাইপের কিছু হবে, এরকম কিছু না। কিন্তু গ্রামবাসী একটা বিষয় লক্ষ্য করে, সেটি হচ্ছে
যে ওখানে যে পায়ের ছাপ দেখতে পায়, এই ছাপটির আসলে মানুষের মতোই পা, কিন্তু পায়ের যে ছাপটি ছিল সেটির আকার মানুষের যে স্বাভাবিক রকমের পা থাকে তার থেকে বেশ বড়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, পায়ের ছাপ যেখানে ছিল তার সামনে হাতের ছাপও ছিল। তার মানে হচ্ছে এই প্রাণীটি হাত পা উভয়কে নির্ভর করে চলাফেরা করে। এবং একটি লম্বা গাছের কাছে গিয়ে দেখে সেখানে রক্তের ছাপ রয়েছে। তার মানে হচ্ছে সত্যি কোনো প্রাণী ছাগলটির মাথা ছিঁড়ে নিয়ে এবং বুক চিরে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে গাছের উপরে চলে গেছে। গ্রামবাসী ফিরে এসে গ্রামের যে মেম্বার ছিলেন তাকে বিষয়টা বলে। তখন সিদ্ধান্ত হয় যে ওই শ্মশানে যে গাছগুলো আছে, ঝোড়ঝাপা আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। কিন্তু গ্রামের কেউ কেউ মনে করেছিল এটি আসলে কোনো হিংস্র প্রাণীর কাজ নয়, এটি পিশাচের কাজ। অদ্ভুত ব্যাপার হচ্ছে, গ্রামের কোনো বয়স্ক মানুষ ওই অদ্ভুত প্রাণীটিকে দেখেনি, কিন্তু সখিনা ও আব্দুর রহিমের মতো কিছু বাচ্চা কাচ্চা রাতের বেলায় অদ্ভুত প্রাণীটিকে দেখেছে। কিন্তু কোনো বড় মানুষ এটিকে দেখেনি। এটি একটি রহস্য যে এটি যদি সত্যি কোনো প্রাণী হতো তাহলে সবার চোখেই সেটা ধরা পড়ত। কেন শুধু বাচ্চা কাচ্চারাই সেটাকে দেখেছে, কেন বড়দের সামনে ধরা দেয়নি? এই রহস্যটি আজও রয়ে গেছে। কিন্তু একজন ভালো আলেম উনি পরবর্তীতে এটা নিয়ে অ্যানালাইসিস করে বলেছিলেন, সত্যি একটা পিশাচ, এটি কোনো প্রাণী নয়। এরপরেও ওই গ্রামের বেশ কিছু হাঁস মুরগি মিসিং হয়, কিন্তু এটি আসলে কে নিয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। কেউ কেউ বলেছিল এটি সেই পিশাচেরই কাজ, কিন্তু আসলে কে নিয়েছে এটি কেউ জানে না। আসসালামু আলাইকুম। FT Shorts. In the dead of night, a man ventures deep into the foggy woods, searching for his missing ginger hen. As he stumbles through the shadows, his lantern flickers in the cold air. But he's not alone. An unsettling presence watches from afar, a ghost with glowing red eyes, lurking in the darkness. With each step, as the woods close in around him, hiding unspeakable horrors. Subscribe FT Shorts channel, please.